আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা একটু জিএসটির বোটানি পার্টটা নিয়ে আলোচনা করব। তো আমরা সাধারণত মেডিকেল অ্যাডমিশন নিয়ে কাজ করি, বাট তোমাদের আহ, তোমরা যেহেতু আবদার করেছো, তো সেই জন্য আমরা হচ্ছে জিএসটি নিয়েও আমরা ভেবেছি যে কিছু আলোচনা করব। অ্যান্ড আমরা কিন্তু এর জন্য ফ্রি এক্সাম ব্যাচও নামিয়েছি। অর্থাৎ আমাদের যে 1 তারিখ থেকে, এপ্রিলের 1 তারিখ থেকে একদম জিএসটি এক্সামের আগ পর্যন্ত হচ্ছে কিছু ফ্রি এক্সাম থাকবে আর কি। তো সেক্ষেত্রে এখন তোমরা যে বিষয়গুলো জানতে চাচ্ছিলে, যে যেমন কিভাবে পড়া উচিত, অ্যান্ড তোমরা অনেকে কিন্তু হচ্ছে মেডিকেল অ্যাডমিশন দিয়ে দিয়ে এসেছো, তারপর অন্যান্য যে ভার্সিটি এক্সামগুলো আছে সেগুলো তোমরা দিয়ে এসেছো। সো তোমরা কিন্তু প্রিপারেশন কিন্তু মোটামুটি তোমাদের ভালো রকমেরই আছে। বা অনেকের হয়তো বা এখন যে সমস্যাটা কাজ করে, যে শেষ মুহূর্তে এসে কনফিডেন্সের অভাব, বা দেখা যাচ্ছে যে কোথাও চান্স হয়নি, সো সেই ক্ষেত্রে হচ্ছে একটা আহ, মাথায় একটা পেরেশানি কাজ করে। অ্যান্ড এই জন্য দেখা যায় তোমাদের পারফরমেন্স বা তোমাদের প্রিপারেশন ভালো হওয়ার পরও শুধুমাত্র পেরেশানির কারণে হচ্ছে তোমরা পরীক্ষা খারাপ দিয়ে আসো and তোমাদের চান্স হয় না। আচ্ছা, তো আজকে আমরা মূলত কিছু তোমাদের একটু ভরসা দেওয়ার চেষ্টা করবো যে আসলে তোমরা যে জিনিসগুলো পারো সেই জিনিসগুলো যদি তোমরা পরীক্ষায় অ্যান্সার করে আসো, তাও তুমি জিএসটিতে 25-এ 20+ অ্যান্সার করতে পারবে বা 20+ মার্ক তুলতে পারবে ইনশাল্লাহ। তো যেমন আমি তোমাদের সাথে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবো, জাস্ট বিগত 2-3 বছরের যে প্রশ্ন বা 3-4 বছরের যে প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমি শুধুমাত্র একটু আলোচনা করবো। আচ্ছা, তো প্রথম চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করি। যেমন ফার্স্ট চ্যাপ্টারটা, আমি সবগুলো চ্যাপ্টার নিয়ে একটু একটু আলোচনা করবো। আমি প্রথম চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করি, কোষের গঠন যে চ্যাপ্টারটা আছে। তো ওইখান থেকে একটা প্রশ্ন আসছে এরকম যে অটোফ্যাগি কাকে বলে, বা এই টাইপের একটা প্রশ্ন আছে অটোফ্যাগি রিলেটেড। এখন তুমি বলো, এই অটোফ্যাগি সেই 9-10 থেকে পড়ে আসছে এরকম মনে হচ্ছে না? এই যে লাইসোজোমকে অটোফ্যাগি বলে, বাত্যঘাতী থলিকা বলে, বা সুইসাইডাল স্কোয়াড বলে, তাই না? এই কাজটা তো আমরা সেগুলো কত আগে থেকে পড়ে আসতেছি, একদম ইন্টারমিডিয়েট থেকে আমরা পড়ে আসতেছি। আচ্ছা, তো এরকম অন্যান্য যে পদবিগুলো আছে, যেমন প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলে, কোষের রান্নাঘর কাকে বলে, কোষের শক্তি রূপান্তরের অঙ্গাণুকে, তারপর কোষের শক্তি তৈরির অঙ্গাণুকে, শক্তি তৈরির অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া, শক্তি রূপান্তরের অঙ্গাণু হচ্ছে প্লাস্টিক। এই জিনিসগুলো একটু খেয়াল করে তোমরা কিন্তু পড়লে কিন্তু হয়ে যায়। তো দেখো, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এসে থাকে, হুট করে দেখা যায় একটা সহজ প্রশ্ন দিয়ে দেয়। এন্ড বেশিরভাগ প্রশ্ন কিন্তু এরকমই হয়, অনেক সহজ সহজ প্রশ্ন এসে থাকে। আচ্ছা, তো এরকম গেল অটোফ্যাগি নিয়ে। তারপরে একটা আসছে যে স্টপ কোডন নিয়ে। এই যে এটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন, অটোফ্যাগি, স্টপ কোডন। স্টপ কোডন কি আমরা জানি না? 3টা স্টপ কোডন আমরা নাম কত পড়েছি আমরা, ইউএএ, ইউজিএ, তারপর ইউএজি, তাই না? উয়া, উগা, উয়া, এরকম যেভাবে খুশি তোমরা মনে রাখো। আর স্টার্ট কোডন কোনটা? মেথিওনিন, এইউজি, যেটা হচ্ছে স্টার্ট কোডন। আচ্ছা, তো তাহলে আমরা একটা জিনিস দেখলাম, যে একটা হচ্ছে নাম বা পদবি, অঙ্গাণুগুলোর যে নাম বা পদবি আছে সেটা তোমাদের পড়তে হবে, সেটা তোমরা পড়বা। তারপর আমরা যেটা দেখলাম কোডন নিয়ে, কোডনের যেমন এবার আসছে কি কোডনের নাম, যেমন স্টপ কোডন আসছে, তো পরের বার স্টার্ট কোডন আসতে পারে, বা মিথিওনিন দিয়ে দিয়ে দিতে পারে, তাহলে বিভিন্ন ফরম্যাটে দিতে পারবে, আর কনসেপ্টটা কিন্তু সেম। বা কোডন রিলেটেড অন্য কিছু দিতে পারে, যে 61টা হচ্ছে যেটা অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে, যেহেতু 64টার মধ্যে 3টা হচ্ছে স্টপ কোডন। সো এইভাবে কোডন রিলেটেড ইনফরমেশন গুলো থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপর ওই সেম বছরই, মানে এই বছরে, মানে বিগত বছরে কিন্তু কোষের গঠন থেকে অনেক প্রশ্ন আসছে, মানে প্রায় কয়টা, 4টা প্রশ্ন আসছে, 4টা বা 5টা প্রশ্ন আসছে। এবং প্রশ্নগুলো কিন্তু অনেক সহজ। যেমন এর পরের প্রশ্ন আসছে আরএনএ নিয়ে। এখন আরএনএ সম্পর্কে কি বলছে? বলছে যে হেয়ারপিন লুপ আছে নিচের কোন অণুতে। তো এখানে অপশনটা কিন্তু এরকম ছিল না যে টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ। অপশন খুবই সোজা ছিল, ডিএনএ, আরএনএ, প্রোটিন আর একটা মলিকিউল ছিল। তো সেটা কিন্তু খুব ইজি, লাইক যেমন আরএনএ তে থাকে। এখন আরএনএ এর মধ্যে কোনটাতে থাকে সেটা যদি জিজ্ঞাসা করতো তাহলে কিন্তু একটু কঠিন হতো। সো টিআরএনএ হবে না, এমআরএনএ হবে না, আরআরএনএ হবে না, জিআরএনএ হবে, তখন একটা প্রশ্ন আসতো, বা মাইনর আরএনএ হবে কিনা। আচ্ছা, তো আরএনএ ক্ষেত্রে কোনটাতে থাকে? টিআরএনএ। টিআরএনএটার শেপটা কিরকম? এরকম শেপ থাকে, তাই না? এরকম একটা শেপ থাকে টিআরএনএ এর ক্ষেত্রে। অ্যান্ড এইখানে আমরা দেখি যে অ্যান্টিকোডন লুপ থাকে, তারপর হচ্ছে হেয়ারপিন লুপ বলতে পারি, বা অ্যান্টিকোডন ফাঁস থাকে, অ্যান্টিকোডন দিয়ে আসতে পারে যে কোনটাতে অ্যান্টিকোডন থাকে। আচ্ছা, তো টিআরএনএ যে এই সাইডটাতে হচ্ছে অ্যান্টিকোডন থাকে, তারপর এই সাইডটাতে খুব সম্ভবত হচ্ছে অ্যামিনো অ্যাসিড সাইডটা থাকে। আর এই হচ্ছে বাহু, এই একটা বাহু লুপ। আচ্ছা, তো এই যে হেয়ার পিন যে লুপগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা টিআরএনএ তে থাকে। আচ্ছা, তো এরপর আর একটা প্রশ্ন আসছে এরকম যে প্লাজমা মেমব্রেনের গাঠনিক উপাদান কি?
এরকম একটা প্রশ্ন আসছে। তো ওইখানে কিন্তু অপশন এইটা ছিল না যে ফসফোলিপিড বাইলেয়ার। তো ওইখানে কি ছিল যে ওইখানে ছিল কার্বোহাইড্রেট, তো ওইখানে ছিল হয়তো কোলেস্টেরল, তারপর ছিল প্রোটিন, লিপিড ইত্যাদি। তো অপশন কোনটা হবে, চুজ করবো আমরা কোনটা? যেহেতু ফসফোলিপিড বাইলেয়ার, তো ফসফোলিপিড পার্টের মধ্যে আমরা কি পাই? এখানে আমরা একটা পাচ্ছি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফসফেটেট, যেটা আমরা প্রোটিন পার্ট বলতে পারি, বা আমরা যদি কোষ ঝিল্লির রাসায়নিক গঠন দেখি, দেখি 60% হচ্ছে লিপিড অ্যান্ড 40% হচ্ছে প্রোটিন, এরকম আমরা একটা কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস আমরা দেখতে পারি। আচ্ছা, তো কোষ ঝিল্লির মূলত গঠনটা কি হবে? লিপিড অ্যান্ড প্রোটিন দিয়ে হয় সাধারণত। আচ্ছা, আর মূলত হচ্ছে ফসফোলিপিড যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে আমাদের লিপিড পোর্শন, যেটা মূলত মূল পার্ট, এই জন্য হচ্ছে বেশিটাই হচ্ছে লিপিড পোর্শন। তো এটা কিন্তু খুব ইজি, কোষ ঝিল্লির যে গঠনের গাঠনিক উপাদান। এবং কোষ প্রাচীরের গাঠনিক উপাদানটাও আসছে, যে কোষ প্রাচীরের গাঠনিক উপাদান কোনটা, ওইখানে কিন্তু সেলুলোজ দেয় না অপশনে। তো এখানে কি অপশনে কি দিছে? হেমিসেলুলোজ দিছে। তো কোষ ঝিল্লির মূলত গাঠনিক উপাদান আমরা কি পাই, বা কোষ প্রাচীরের গাঠনিক উপাদান আমরা কি পাবো? প্রাথমিক মধ্য পর্যায়ে পাবো কিছু জিনিস, আর প্রাথমিক যে প্রাচীর, সেই প্রাথমিক প্রাচীরে পাবো হচ্ছে আমরা সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এটা আমরা পাই। তো মূলত হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ। আচ্ছা, তারপর সেকেন্ডারি প্রাচীর বললে তখন আমরা বলি সেলুলোজ, লিগনিন, সুবিরিন, এগুলো, বা মেনলি হচ্ছে লিগনিনটা থাকে। আচ্ছা, তো এগুলো খুবই সহজ সহজ প্রশ্ন আসছে। তো এটা ছিল বিগত বছরের কিছু প্রশ্ন। তো এর আগের বছরেও কিছু প্রশ্ন আসছে, এর মধ্যে এর আগে অর্থাৎ 23-24 একটা অ্যাটিপিক্যাল একটা প্রশ্ন আসছে। সেটা কি? সেটা হচ্ছে সাইটোসোল। প্রশ্নটা হচ্ছে সাইটোসোল শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন কে? মানে আমরা যে সাইটোপ্লাজমের নাম, অপর নাম হচ্ছে সাইটোসোল, এটা সর্বপ্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? এই প্রশ্নটা আসছে। তো এখানে বিজ্ঞানীর নাম হচ্ছে এইচ.এ. লার্ডি। আমরা এটা কখনো পড়িনি। সো এটা একটা অ্যাটিপিক্যাল প্রশ্ন, এটা না পারলে সমস্যা নেই, এটা অনেকেই পারবে না। সো এটা নিয়ে তোমাদের টেনশন নাই যে বিজ্ঞানী, এখন তোমরা আবার বিজ্ঞানীর প্রত্যেকটা বিজ্ঞানীর নাম পড়তে যাও না। ওকে, সো এই কিছু অ্যাটিপিক্যাল জিনিস থাকে, এগুলো নিয়ে তোমাদের মাথা নষ্ট করার দরকার নেই, এটা তুমি স্কিপ। এটা একটা না পারলে কিছু হবে না 25টার মধ্যে। আচ্ছা, তো এরপর 23-24 একটা ভালো প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ডিএনএ হেলিকেজের কাজ কি? তো ডিএনএ হেলিকেজের কাজ হচ্ছে যে যেমন ডিএনএটা হচ্ছে এরকম, যেহেতু পেঁচানো অবস্থায় থাকে, এরকম পেঁচানো অবস্থায় থাকে। সো এই হেলিকেজের কাজ হচ্ছে এই পেঁচানোটাকে খোলা। তো ফর্ক কি? এই যে একটা পার্ট যেখান থেকে ডিএনএ শুরু হয়, যে পেঁচানো অংশটা ডাবল হেলিক্সের সহ। তো এই যে ফর্ক অংশটা, এই ফর্ক অংশটা থেকে যে প্যাচটা থাকে, সেই প্যাচটা খুলে ফেলা। ওকে, সো ফর্ক সৃষ্টি হয় এখানে। আচ্ছা, তো প্যাচ খোলা মূলত হচ্ছে হেলিকেজের কাজ হচ্ছে প্যাচ খোলা। এখন এটা তো আমরা জানি। এখন সমস্যা হচ্ছে প্যাচ লাগবে কোথায়? প্যাচ খোলার সাথে প্যাচ লাগবে আর একটা জায়গায়, সেটা হচ্ছে টপো আইসোমারেজের কাজ হচ্ছে প্যাচ খোলা। এবং টপো আইসোমারেজ কি করে? টপো আইসোমারেজ হচ্ছে অতিমাত্রায় পেঁচানো থেকে প্রিভেন্ট করে, যেন অতিমাত্রা কয়েলিং বা পেঁচানো না হয়। সো যদি বলে প্যাচ খোলা, তাহলে হেলিকেজ কাজের ভিত্তিতে। আর যদি অতিমাত্রা পেঁচানো রোধ করে কে, বা পেঁচানোটাকে প্রিভেন্ট করে কে, সেটা হচ্ছে টপো আইসোমারেজ। আবার এসএসবিপি একটা আছে, তাহলে আমরা এখানে একটা পেলাম হচ্ছে হেলিকেজ, একটা পেলাম হচ্ছে আমরা টপো আইসোমারেজ, এই প্যাচ রিলেটেড। এই জায়গায় তোমাদেরও তখন প্যাচ লাগবে, সো এটা এখনই ক্লিয়ার করা ভালো। আর একটা হচ্ছে হেলিকেজ, টপো আইসোমারেজ, এন্ড আর হচ্ছে এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনটা কি করে? যে দুইটা যে স্ট্র্যান্ড, ডাবল স্ট্র্যান্ড, এটাকে একত্রিত হতে দিবে না। সো এসএসবিপির কাজ কি? ডাবল স্ট্র্যান্ডকে একত্রিত হতে দেয় না। সো এটা কিন্তু একটা চার্ট আছে, 5টা 6টা এনজাইমের কাজগুলো তোমরা পড়ে ফেলবা। পলিমারেজের কাজ কি? পলিমারেজ হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 হচ্ছে প্রুফ রিডিং করে, তারপর হচ্ছে এটা নিউক্লিওটাইড বেস সিকোয়েন্স গুলোকে অ্যাড করে, তারপর ডিএনএ পলিমারেজ 1 এটা হচ্ছে আবার প্রাইমারকে যুক্ত করে। সো এক একটা কিন্তু এক এক কাজ। লাইগেজের কাজ কি? ওকে, এই জিনিসগুলো আমরা পড়বো। আচ্ছা, এন্ড এনজাইম রিলেটেড যা আছে তোমরা সবকিছু পড়ার চেষ্টা করো। আমি যেটা দেখলাম জিএসটিতে কিন্তু অনেক বেশি এনজাইম রিলেটেড, যেমন এইখানে এই এনজাইম রিলেটেড আসলো, অর্থাৎ রেপ্লিকেশনের এনজাইম নিয়ে আসছে। তো পরবর্তীতে হয়তো ট্রান্সক্রিপশনের কোনো এনজাইমের কথা বলতে পারে। তারপর হচ্ছে শারীরতত্ত্ব এনজাইম আসছে। তারপর রেস্ট্রিকশন এনজাইম নিয়ে 2বার প্রশ্ন আসছে, বা 1বার 2বার এরকম দেখলাম প্রশ্ন আসছে। সো তোমরা এনজাইমের এই পার্টগুলো পড়ে ফেলবা ভালো মতো। আচ্ছা, তো এরপর এইখানে এই চ্যাপ্টার রিলেটেড জিএসটিতে গত 4-5 বছরের মধ্যে আর তেমন প্রশ্ন নাই। আর একটা প্রশ্ন আসছিল 2022-23-এর দিকে, যে পাশাপাশি দুইটা কোষ প্রাচীরের যে কূপ থাকে, অর্থাৎ আমরা যদি কোষ প্রাচীর আঁকলে আমরা যদি এইটাকে একটা সেল কল্পনা করি, এটা একটা সেল কল্পনা করি, তাহলে এই হচ্ছে কোষ প্রাচীরের, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, এই হচ্ছে প্রাথমিক প্রাচীর। ওকে, তো আমরা এটাকে জুম করে দেখাচ্ছি। তো মাঝের এটাকে কি বলা? কূপ, যেখানে আর কি কোষ প্রাচীরটা নাই, যেখানে শুধুমাত্র মধ্য পর্দাটা আছে, কোষ প্রাচীর নাই। আচ্ছা, তো এই জায়গাটা দিয়ে কি হয়? এই একটা কোষ আর এই একটা কোষ, অর্থাৎ দুইটা উদ্ভিদ কোষ
তারা কি হয় সংযোগ স্থাপিত হয় এবং এইখান থেকে তারা বিভিন্ন দ্রব্যাদি আদান প্রদান করতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে যে এইখানে আসলে কিসের সংযোগ স্থাপন হয়? তো এটা কিন্তু দুইটা কোষপ্রাচীরের সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়। এই কোষের সাইটোপ্লাজম আর এই কোষের সাইটোপ্লাজম, দুইটা কোষের সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপন হচ্ছে এটার মাধ্যমে। তো এটাও খুব বেশি একটা কঠিন প্রশ্ন না, খুব মোটামুটি সহজ প্রশ্ন, বাট সাধারণত খুব বেশি একটা আসে না। এটা একটা জিএসটি তারা এই প্রশ্নটা বানিয়ে দিছে আর কি। বাট এটাও খুব ইজি প্রশ্ন, এটা অ্যান্সার করার মতো। তাহলে এইখান থেকে আমরা শুধুমাত্র ওই যে বিজ্ঞানীর নাম রিলেটেড আমরা শুধুমাত্র একটা জিনিস পেলাম, যেটা অ্যাটিপিক্যাল। তো আমরা একটু তাড়াতাড়ি আগাই। এই কোষের গঠন চ্যাপ্টারটা মোটামুটি ইম্পর্টেন্ট। তোমরা ধরে নাও জিসি এখান থেকে একটা প্রশ্ন আসবে। সো তোমরা এখানে কি কি পড়বা? কাজ পড়বা, তারপর বিভিন্ন তথ্য পড়বা, ডিএনএ রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে সেগুলো পড়ে ফেলবা, আরএনএ রিলেটেড ইনফরমেশন গুলো পড়ে ফেলবা, বেস পেয়ার নিউক্লিওটাইডের যে জিনিসগুলো আছে অ্যাডেনিন গুয়ানিন, এগুলো তোমরা পড়ে ফেলবা। হয়তোবা গত 4-5 বছর আসে না, এই জন্য এমন না যে এবার আসবে না। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো যে কোনো সময় চলে আসতে পারে। সো বি কেয়ারফুল যে এটা আসে নাই মানে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়বো, এই জন্য এমন না যে যত 4-5 বছরে আসে না দেখে বাকি কিছু পড়বো না, সবই পড়তে হবে ইম্পর্টেন্ট গুলো। বাট তোমাদেরকে কোশ্চেন অ্যানালাইসিস করার মাধ্যমে দেখতে হবে যে যে জিনিসগুলো মার্ক করা, যে জিনিসগুলো বইতে হচ্ছে বোল্ড করা থাকে, এগুলো থেকে কিন্তু আসে, মানে যেগুলা ধারণা করা যেগুলো থেকে আসবে সেইখান থেকেই আসবে। আচ্ছা, তো এবার আসি আমরা কোষ বিভাজন নিয়ে। কোষ বিভাজন নিয়ে কি কি আসতে পারে তোমরা নিজের একটু ধারণা করে চিন্তা করো তো। ওইখানে আসতে পারে যে ধাপগুলো নিয়ে, যেমন মাইটোসিসের ধাপগুলো থেকে আসতে পারে। মাইটোসিসের ধাপগুলো থেকে কিভাবে কিরকম আসতে পারে, যে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি, এইটা নিয়ে একটা প্যাচ লাগে যে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি শুরু হয় প্রোফেজে, প্রোমেটাফেজে নিউক্লিয়ার বিলুপ্তি ঘটে, মেটাফেজে আমরা বিলুপ্তি দেখি, বিলুপ্তি অবস্থাটা এক্সিস্ট করে আমরা দেখি আর কি, এরকম ভাবে আর কি কথাগুলো আছে তোমরা যদি পয়েন্টটা পড়ো। সো মূলত বিলুপ্তি হয় প্রোমেটাফেজ ধাপে, মানে সম্পূর্ণ বিলুপ্তি হয় প্রোমেটাফেজে, আর শুরু হয় হচ্ছে প্রোফেজে। তো এরপরে কি হয় যে স্পিন্ডযন্ত্র সৃষ্টি হয় কোন ধাপে? প্রোমেটাফেজে। তারপর হচ্ছে ক্রোমোজোম গুলো মাঝামাঝিতে, অর্থাৎ এটা যদি কোষ হয়, কোষ বিভাজনের ক্রোমোজোম গুলো মাঝামাঝিতে এই যে বিষুবীয় অঞ্চলে অ্যারেঞ্জ হয় কোন ফেজে? সেটা হচ্ছে মেটাফেজে। এন্ড এটাকে কি দশা কি বলা হচ্ছে? সেই অবস্থাকে মেটাকাইনেসিস বলা হচ্ছে। এন্ড এই অবস্থায় ক্রোমোজোমগুলো অনেক খাটো হয়, মোটা হয়, সুপার কয়েলিং হয়, ইত্যাদি ইত্যাদি কথাগুলো আছে। তো এগুলো কিন্তু খুব সহজ স্টেপ বাই স্টেপ। তারপর বিন্যস্ত হলো, এরপর মেরুমুখী চলন হয় কোন ধাপে? অ্যানাফেজ ধাপে মেরুমুখী চলন হয়, তখন ভিএলজিআই হয়। তো এই জিনিসগুলো তোমরা একটু রিকল করো এন্ড এগুলো কিন্তু বারবার পড়ার দরকার নাই, তাই না? একবার পড়লে কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ চিন্তা করলে পারবা। আচ্ছা, আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে তোমাদের একটা জিনিসের প্যাচ লাগে, সেটা হচ্ছে যে এই যে মাঝখানে কোষ প্লেট সৃষ্টি হয়, কোষ প্লেট যে সৃষ্টি হওয়া, এটা কিন্তু হচ্ছে মাইটোসিসের মধ্যে না, এটা কিন্তু হচ্ছে মানে ক্যারিওকাইনেসিসের মধ্যে পড়বে না, এটা পড়বে হচ্ছে আমরা যে বলি সাইটোকাইনেসিস, সেই সাইটোকাইনেসিসের মধ্যে পড়ে। সো তার মানে এটা কিন্তু টেলোফেজের মধ্যে না। তো অনেকেই কোষ প্লেট তৈরি হয় এটা কোন ধাপের মধ্যে, তোমরা কিন্তু এটাকে মনে করো টেলোফেজ ধাপ, না, এটা কিন্তু পড়বে সাইটোকাইনেসিসের মধ্যে। সো এটা একটু অ্যালার্ট থাকবা এই জিনিসগুলাই। তো ধাপ পড়তে হবে, ইজি। এরপর হচ্ছে যেটা পড়তে হবে, কোষ বিভাজনের সমতা রক্ষা করা কোনটার কাজ? কোষ বিভাজন ধ্রুব রাখে, মানে মানে ক্রোমোজোমের সমতা রক্ষা করা আর ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে, এটা কোনটা? মাইটোসিস না মিওসিস? কোনটা হবে? এটা তোমরা একটু বের করে নিবে, তোমরা গুরুত্ব পড়লেও এখানে পাবে। তারপর আর একটা জিনিস তোমরা পড়বে, সেটা হচ্ছে মিওসিস। মিওসিসের ধাপগুলো, মিওসিস থেকে প্রশ্ন আসছে। মিওসিসের যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে মিওসিস থেকে প্রশ্নটা আসছে যে ক্রসিং ওভার ঘটে মিওসিসের কোন ধাপে? তো এইখানে কিন্তু মিওসিসের প্রোফেজ অন, তারপর মেটাফেজ অন, অ্যানাফেজ অন, এইভাবে লিখছে আর কি। প্রোফেজের ধাপগুলো বলে নাই, যেমন লিপ্টোটিন, জাইগোটিন, প্যাকাটিন, ডায়াকাইনেসিস, এগুলো বলে নাই, বলছে প্রোফেজ ওয়ান। তো আরো সহজ ছিল, তো আমরা তো জানি ক্রসিং ওভার হয় প্রোফেজ ওয়ান ধাপে। তো তাহলে বলো তো যে ক্রোমোজোম অর্ধেক হয় কোন ধাপে? তো ক্রোমোজোম অর্ধেক হবে কোন ধাপে, এটা হচ্ছে তোমাদের জন্য আমি একটা প্রশ্ন করে রাখলাম, তো তোমরা এটা বইতে দেখে নিবে। আচ্ছা, তো প্রোফেজ ওয়ানের মধ্যে আবার প্রশ্ন আসে যে কোন ধাপে, মেইনলি এখানে জাইগোটিন প্যাকেটিন থেকে প্রশ্ন আসে পেঁচায়, সেটা হচ্ছে সিনাপসিস ঘটে কোন ধাপে, বাইভ্যালেন্ট হয় কোন ধাপে? তো সিনাপসিস কি? এই যে ক্রোমোজোমগুলো যে জোড় বাঁধে, অর্থাৎ এই যে একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এদের মধ্যে জোড় বাঁধার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় সিনাপসিস। এন্ড জোড় বাঁধার পর এরা একটা জোড় হয়, জোড়া কাপল, এটাকে আমরা বলি বাইভ্যালেন্ট। তো এইটা হয় জাইগোটিন ধাপে। এরপর সিনাপসিস বাঁধার পর, মানে জোড় বাঁধার পর এদের মধ্যে বিকর্ষণ শুরু হয়, বা যাই হোক এদের মধ্যে হচ্ছে এক্স আকৃতির কায়াজমা সৃষ্টি হয়, এক্স আকৃতির এই যে একটা কায়াজমা সৃষ্টি হয়। তো এই যে কায়াজমা সৃষ্টি, এটা হয় প্যাকাটিন ধাপে। এন্ড এই সময় কি হয়? ক্রসিং ওভার হয়, দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হয়। তো ক্রসিং ওভার কোন ধাপে হয়? প্যাকাটিন। খুবই কমন একটা এমসিকিউ, এটাও কিন্তু আসছে, এটা আসছে 2022-23 আসছে, যে ক্রসিং ওভারটা হচ্ছে কোন ধাপে হয়? প্যাকাটিনে হয়।
আচ্ছা, তারপর 2022-23 আর একটা প্রশ্ন আসছে এখান থেকে। তো যাই হোক, আমরা এইখানে প্যাকেটিন পর্যন্ত পড়লাম। এইখানে এইগুলাই আসে, জাইগোটিন প্যাকেটিন থেকে দেয় সাধারণত। তারপরে বাকি ধাপগুলোর মেইন পয়েন্টটা তোমরা জেনে রাখবা আর কি। এই তো এখানে আরেকটা যে প্রশ্ন আসে সেটা হচ্ছে P53 নিয়ে একটা প্রশ্ন আসছে যে P53 কাজ কি। তা আমরা জানি কি P53 থাকার কারণে কোষ বিভাজনটা হচ্ছে বন্ধ হয়। তাছাড়া কিন্তু আনলিমিটেড কোষ বিভাজন হতো। সো এটা কিন্তু কোষ বিভাজনের হারকে হ্রাস করে না। সো অপশনে ছিল কি কোষ বিভাজন বন্ধ করা, আর একটা ছিল কোষ বিভাজন হ্রাস করা। সো এটা কিন্তু হ্রাস করে না P53 কোষ বিভাজনকে বন্ধ করে। P53 নিয়ন্ত্রণকারী যে জিনটা আছে, আর এর P53 হচ্ছে প্রোটিন। আচ্ছা, এন্ড এই প্রোটিনে যখন ঝামেলা হয় তখনই হচ্ছে অঙ্কোজেনেসিস হয়, অর্থাৎ ক্যান্সার সৃষ্টি হয়, টিউমার হয়, ক্যান্সার হয়, এগুলো। আচ্ছা, তো এই গেল হচ্ছে 1 আর 2 নাম্বার চ্যাপ্টার নিয়ে কথাবার্তা। এটা মোটামুটি ইম্পর্টেন্ট। আমরা 3 নাম্বার চ্যাপ্টার নিয়ে তেমন কিছু বলবো না। 3 নাম্বার চ্যাপ্টার নিয়ে প্রিভিয়াসলি খুব বেশি প্রশ্ন আসে নাই। 3 নাম্বার থেকে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে সেলুলোজ কত সংখ্যার মনোস্যাকারাইডের পলিমার। এখন সেলুলোজ হচ্ছে গ্লুকোজের পলিমার, অনেকগুলো গ্লুকোজ মিলে হচ্ছে একটা সেলুলোজ গঠিত হয়। তো আমরা বলতে পারি যেহেতু সেলুলোজ হচ্ছে পলিস্যাকারাইড, এন্ড এটা হচ্ছে আমরা যদি ব্রেকডাউন করি তাহলে আমি এটা গ্লুকোজ পাই। গ্লুকোজ কয় কার্বন? গ্লুকোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ। আচ্ছা, এন্ড গ্লুকোজের এরকম আরো আছে, আইসোমার আছে, যেমন ফ্রুক্টোজ, তারপর গ্যালাক্টোজ না ফ্রুক্টোজ। আচ্ছা, তো 4 নাম্বার চ্যাপ্টার নিয়ে কি কি আছে? অণুজীব থেকে একটা প্রশ্ন আসছে গত বছর, সেটা হচ্ছে গোলাকার ভাইরাস কোনটা। গোলাকার ভাইরাস নয় কোনটা? তো তার মানে 3টা আছে গোলাকার ভাইরাস, যেটার উদাহরণ ছিল তো এখানে ছিল যেমন HIV, পোলিও, ডেঙ্গু। এই 3টা হচ্ছে কি গোলাকার ভাইরাস। তাহলে 9 কোনটা? এটা এই 3টা বাদে যা যা আছে হারপিস। তো এখন আমাদের পড়ার বিষয় হচ্ছে, আচ্ছা তোমরা তো জানোই যে তাহলে আমাদের এই এক্সাম্পল গুলো অনেক ইম্পর্টেন্ট, তাই না? তো এই এক্সাম্পল গুলো আমরা পড়বো। সো খুবই ইজি কিন্তু বিষয়গুলো, যে জিনিসগুলো আসলে আমাদের আমরা নর্মালি আমরা পড়ে থাকি বা আমরা যেগুলো সাজেশন দিই সেগুলো কিন্তু সেখান থেকে আসছে। এটা কিন্তু আননোন কোনো বিষয় না। আচ্ছা, তারপর হচ্ছে একটা ছক আছে কিন্তু, যেমন এরকম একটা ছক পাবা তোমরা, যে ছকের মধ্যে কোন ভাইরাসের জন্য কোন রোগ দায়ী। যেমন এখানে প্রশ্ন আসছে যে সর্দি জ্বর এই রোগের জন্য কোন ভাইরাস দেয়, এটা হচ্ছে রাইনো ভাইরাস। এরকম হতে পারে যে নিউমোনিয়ার জন্য কোন ভাইরাস দায়ী, যেমন নিউমোনিয়ার জন্য হচ্ছে অ্যাডিনো ভাইরাস দায়ী। তারপর হচ্ছে জলাতঙ্ক, এই যে কুকুর কামড় দিলে যেটা হয় জলাতঙ্ক রোগ, এটার জন্য কোন ভাইরাস দেয়, র্যাবিস ভাইরাস দেয়। তো এরকম কিন্তু একটা বড় একটা ছক আছে। এন্ড এখান থেকে কোনটা ভাইরাস ঘটিত রোগ, কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা কিন্তু তোমার পার্থক্য করা উচিত। যে ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলোর মধ্যে আমরা কি কি পাই, যেমন হচ্ছে কলেরা, ডায়রিয়া, তারপর হচ্ছে টাইফয়েড, ইত্যাদি ইত্যাদি। তারপর তাহলে ভাইরাস ঘটিত রোগগুলো কি কি আছে। তো মানব ঘটিত যে রোগগুলো সেগুলোর মধ্যে কিন্তু কনফিউশন ক্রিয়েট হয়। সো তোমরা এই জায়গাটা একটু ভালো মতো পড়বে। আচ্ছা, এন্ড এখানে আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে সব থেকে ছোট ভাইরাস কোনটা। ওই যে আকৃতি রিলেটেড আসছে আর কি। সব থেকে ছোট ভাইরাস হচ্ছে আমরা জানি ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। এন্ড পোলিও ভাইরাস কিন্তু সব থেকে ছোট। যদি ফুট অ্যান্ড মাউথ না থাকে তাহলে পোলিও দাগাবো আমরা, 2টা থাকলে ফুট অ্যান্ড মাউথই দাগাবো। আচ্ছা, তারপর পেপে রিংস্পট ভাইরাস। পেপে রিংস্পট ভাইরাসের জন্য কোন এইটা দায়ী থাকে, কোন পতঙ্গ দায়ী, সেটা হচ্ছে অ্যাফিড পতঙ্গ। এটা কিন্তু আসছে হচ্ছে পেপের রিংস্পট ভাইরাসের ওই পার্ট থেকে আসছে, পেপের রোগ থেকে। আচ্ছা, তো এগুলো কমন জিনিসপত্র, এগুলা হচ্ছে অনুশীলনীর প্রশ্নে আছে। তারপর তোমরা যদি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভ করো ওইখানেও পাবা। সো জিনিসগুলা হচ্ছে কমন খুবই, এন্ড একটাও কিন্তু অ্যাটিপিক্যাল কিছু না। এরপর 5 নাম্বার প্রশ্ন থেকে কি কি আসে? 5 নাম্বার প্রশ্ন থেকে যেমন হচ্ছে যে একটা প্রশ্ন ভালো, যে পেনিসিলিয়ামের জননকোষের নাম কি। এটা দিয়ে আমি শেষ করবো, বাকি 5টা আমি পরবর্তী লেকচারে আলোচনা করব। তো পেনিসিলিয়ামের যে জননকোষের নাম এটা চাইছে। এখন এখানে তোমরা 3টা জিনিস মনে রাখবা। একটা হচ্ছে পিসি, এমএস, এবি, 3টা জিনিস মনে রাখবা। পিসিতে মনে রাখবা পেনিসিলিয়াম, মানে পেনিসিলিন বা পেনিসিলিয়াম এটার যে জননকোষ, এদেরকে বলা হয়েছে কনিডিওস্পোর আর কি। কনিডিওস্পোর বা কনিডিয়ার মাধ্যমে এরা জনন করে। এমএস হচ্ছে মিকর হচ্ছে স্পোরঞ্জিওস্পোর। এই চ্যাপ্টারে নাই এই থিওরিটা, এটা হয়তোবা 10ম চ্যাপ্টারে আছে। জনন যে চ্যাপ্টারটা উদ্ভিদ প্রজনন, সেইখানে হয়তোবা আমি পাইছিলাম। আর এতে হচ্ছে অ্যাগারিকাস। তো তোমাদের মেইনলি প্রশ্ন আসবে এখান থেকে অ্যাগারিকাস থেকে আর পেনিসিলিয়াম থেকে। অ্যাগারিকাসের হচ্ছে ব্যাসিডিওস্পোর, এটা খুবই ইম্পর্টেন্ট। বা ব্যাসিডিওস্পোর বা ব্যাসিডিয়া সৃষ্টির মাধ্যমে এরা জনন করে থাকে। তো এই হচ্ছে এখানে জনন রিলেটেড ইম্পর্টেন্ট জিনিসপত্র। তারপর আরো আসে, যেমন অযৌন জনন হয় কিভাবে, স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন হয়, যৌন জনন সৃষ্টি হয় কিভাবে, গ্যামেট সৃষ্টির মাধ্যমে। সো এই জিনিসগুলো হচ্ছে একটু পড়ে নিবা তোমরা, গ্রসলি পড়বা। আর এখানে শৈবাল ছত্রাক থেকে যে জিনিসগুলো তোমরা পড়বা অবশ্যই, সেটা হচ্ছে যেমন ফ্রুট বডি কোনটুকু অংশ, তাই না, ফ্রুট বডি কোনটুকু, মাইসিলিয়াম কি, তারপর হচ্ছে রাইজোমর্ফ কি, পাইলাস কোনটাকে বলে,
ইত্যাদি, আমরা কোনটাকে খাবার হিসেবে খাই, এই জিনিসগুলা। তারপর ছত্রাক গঠিত ছত্রাকের গঠনের মধ্যে কোষপ্রাচীর নিয়ে পড়বা। ছত্রাকের কোষপ্রাচীর কি কাইটিন নির্মিত, শৈবাল, উদ্ভিদ এদের কোষপ্রাচীর হচ্ছে সেলুলোজ নির্মিত। তারপর ছত্রাকের কোষ ঝিল্লি কিন্তু আলাদা, ছত্রাকের কোষ ঝিল্লিতে আলাদা হচ্ছে একটা কোলেস্টেরল থাকে যার নাম হচ্ছে এরগোস্টেরল। এই জিনিসগুলো তোমরা পড়বা। তারপর ছত্রাকের সঞ্চিত খাদ্য কি, প্রাণী সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, সেরকম উদ্ভিদের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ, আবার ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন প্লাস তৈলবিন্দু, ভলিউটিন, চর্বি। চারটা কথা আছে, তো এই চারটা কথা তোমরা মনে রাখবে। তো কারণ আসতে পারে নিচের কোনটি নয় ছত্রাক সঞ্চিত খাদ্য, এইভাবে আসতেই পারে। তো এই জিনিসগুলো তোমরা পড়বা। তাছাড়া এখানে শৈবাল ও ছত্রাক থেকে তেমন প্রশ্ন আসে নাই, মানে মাঝে যে চ্যাপ্টার গুলো আছে সেখান থেকে খুব বেশি প্রশ্ন আসে নাই। সব থেকে বেশি প্রশ্ন আসছে এই পর্যন্ত জিএসসি যে 9, 11 এই চ্যাপ্টার দুইটা থেকে আমি সব থেকে বেশি প্রশ্ন আসতে দেখছি। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আমি তোমাদের সাথে আরেকটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার থেকে আসছে যে ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে কোনটা, অঙ্গাণুর নাম চাইছে। সো এখানে এটা কি গলগি বডি, এটা কি সেন্ট্রিওল, নাকি এটা কি মাইক্রোটিবিউল? এখন দেখো সেন্ট্রিওলটা হেল্প করে, সেন্ট্রিওলটা করে প্রাণীকোষের ক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে সেন্ট্রিওলটা। আচ্ছা, তো মূলত ক্রোমোজোমটাকে বিপরীত মেরুতে নিয়ে যায় কিন্তু হচ্ছে স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল তন্তু, যন্ত্র না, তন্তু। এন্ড স্পিন্ডল যন্ত্র বা সেন্ট্রিওল থেকে হচ্ছে স্পিন্ডল তন্তু বা অ্যাস্টারে যেটাই হোক ওইটা তৈরি হয় আর কি। তো মূলত আমাদের বলতে হবে হচ্ছে মাইক্রোটিবিউলস, কারণ এই মাইক্রোটিবিউলস থেকে হচ্ছে স্পিন্ডল তন্তুটা সৃষ্টি হয় আর কি। তো এই অঙ্গাণুর নামটা আমরা একটু পড়বো, অর্থাৎ সাইটোস্কেলেটনের কথাটা আমরা এখানে বলবো। তো আমরা এখানে গলগি বডি বা অন্যান্য যে অর্গান আছে সেগুলোর কথা আমরা বলবো না, অর্গানেলস এর কথা। তো তোমাদের জন্য আপাতত প্রথম 5টা চ্যাপ্টার রিলেটেড এই পর্যন্তই অ্যানালাইসিস। আই হোপ তোমাদের খুব বেশি তোমরা অ্যাটিপিক্যাল কিছু পাও নাই, খুবই কমন জিনিস থেকে প্রশ্ন আসবে। সো তোমরা জাস্ট প্রত্যেকটা জিনিস একবার রিভিশন দিয়ে যাও, যে জিনিসগুলো তোমরা পড়ছো জাস্ট একবার চোখ চোখ বুলে যাও, তাহলেই হবে ইনশাল্লাহ। তো দেখা হবে পরবর্তী লেকচারে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।